মাসুদ কামাল, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি আগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেখানে সাংবাদিকতা করেছেন। এখন আপনি যদি বলি ফ্রিল্যান্স করছেন, আপনি নিজে আপনার ইউটিউব আছে, সেখানে আপনি কথা বলেন, টক শোতে কথা বলেন, কিন্তু আপনি অনেক বেশি জনপ্রিয়, আপনাকে অনেক বেশি কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি বলেন, সেখানে আমরা শুনি। এই সাংবাদিকতার যে একটা ট্রান্সফরমেশনে আপনি এসেছেন, আপনার কাছে মানে এখন আমি যদি দুইটাই সাংবাদিকতা ধরি, তাহলে আপনি স্বস্তিতে কোথায় পাচ্ছেন, এখন নাকি যখন প্রতিষ্ঠানে কাজ করতেন? আমি এখন পাচ্ছি। আমি যখন কোনো প্রতিষ্ঠানে নাই তখন মুক্ত। এখন তো আমি মুক্ত। আসলে আমি একটা কথা বলি আপনাকে, আমি সর্বশেষ যে প্রতিষ্ঠানে চাকরি করতাম এটা কি ছোট প্রতিষ্ঠান ছিল। ছোট হলেও সেখানে 200-250 লোক ছিল আমার সঙ্গে। আমি সেই প্রতিষ্ঠানের ধরেন আপনার নিউজের হেড ছিলাম। তো আমি যখন কোথাও কোনো টক শোতে যেতাম, কথা বলতাম, পরের দিনই আমার কাছে ওই মালিক পক্ষের কাছ থেকে একটা মানে ভিডিও মেসেজ আসতো। ভিডিওটা এই ধরনের, আগের দিন আমি যে প্রতিষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমি যে যে কথাগুলি বলেছি, তার মধ্যে যে যে কথাগুলো, যে যে লাইনগুলো তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যায়, তো সেগুলো তারা কেটে কেটে 2 মিনিট 2.5 মিনিটের একটা ক্লিপ বানাইতো, মানে আমার কাছে পাঠাইতো মাঝে মাঝে। তারা বলতো যে এভাবে না বললে কি হয় না। খুব ভদ্রলোক, আমরা যেখানে ছিলাম তারা খুবই ভদ্রলোক, মানে আমার সঙ্গে কখনো কিছু বলে নাই, কিন্তু তারা পাঠাইতো, মানে আমাকে মনে করাই দিত যে আপনি কিন্তু এগুলো বলেছেন। আবার যখন খুব বেশি হতো তখন বলতো, দেখেন আপনার জন্য তো এখানে প্রায় 200-250 লোক চাকরি করে, যদি কোনো কারণে প্রতিষ্ঠানটার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু এই 200-250 লোক বেকার হয়ে যাবে। তো আমি 200-250 লোকের চাকরি প্রতিষ্ঠানে একজন সদস্য, আমার কারণে ওই প্রতিষ্ঠানটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি যখন ওদের এখানে থাকতাম, তখন আমি যখন বাইরে কোথাও যে কথা বলতাম, সারাক্ষণ কিন্তু ওই চিন্তাটা মাথার মধ্যে থাকতো যে আমার কারণে কি ওদের ক্ষতি হবে, আমার কারণে কি ওই প্রতিষ্ঠানটা চাপের মুখে পড়বে। এটা কিন্তু হতো, এটা কিন্তু এখন হয় না। এখন আমার সঙ্গে কে আছে? আমার কন্যা, আমার পুত্র, আমার স্ত্রী আর ভাই বোন, এই তো। তাহলে ওই সংখ্যাটা কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে, চাপটাও কিন্তু এরকম কমে গেছে। এখন আমি স্বাধীন মতো বলতে পারি, আমার যে বিশ্বাস আমি তো বলতে পারি যে কোনো প্রতিষ্ঠানে। এর আগে আমি একটা টেলিভিশনে 10 বছর ছিলাম, বাংলা ভিশনে একসময় ছিলাম। বাংলা ভিশন থেকে কিন্তু আমার চাকরিটা চলে গিয়েছিল, তারা আমাকে টার্মিনেট করেছে, কোনো কারণ দেখায় নাই। আমাকে কেন তারা টার্মিনেট করে আমাকে কিন্তু বলে নাই, কিন্তু আমি তো ধারণা করতে পারি, কারণ বাংলা ভিশনের কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু আমার সম্পর্ক এখনও ভালো। এখনও তাদের প্রতিষ্ঠানে আমি যাই, যে টকশো করি, অতিথি হিসেবে যাই। তো তারা আমাকে বাদ দিল কেন তখন? আসলে তারা তখন বাদ দিতে বাধ্য হয়েছে, তাদেরকে বলা হয়েছে অমুককে বাদ দাও, বাদ দিয়েছে। তো এখন কিন্তু এই বাধ্য হওয়াটা এখনো আছে কিনা? হ্যাঁ আছে, এখন আছে। সেটাই দর্শক যেটা প্রশ্ন করেছে, আমি দর্শক যে প্রশ্ন করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বর্তমান সময় সেই পরিস্থিতি পরিবর্তন হয়েছে কিনা? একই আছে, আছে কেন সেটা আমি বলি আপনাকে। হয়তো মনে করেন 16 আনা 14 আনা, আচ্ছা, কিন্তু বিষয়টা আছে। এই কারণে খুব সহজ হিসাব যে আমাদের এখানে যতগুলি মিডিয়া আছে, প্রত্যেকটা মিডিয়া মালিকের অন্য ব্যবসা আছে। প্রত্যেকটা মিডিয়া মালিকের, কারো ওষুধ কোম্পানি আছে, কারো ট্রাভেল এজেন্সি আছে, কারো গার্মেন্টস ফ্যাক্টরি আছে, কারো আছে, কারো মাটির ব্যবসা আছে, জমির ব্যবসা আর কি। প্রত্যেকটা লোকের অন্য ব্যবসা আছে। এখন তার জন্য কিন্তু এই মিডিয়াটা মেইন না, তার অন্য ব্যবসার চেয়ে, ব্যবসার মধ্যে ইনকাম মিডিয়ার চেয়ে অনেক বেশি। কাজেই মিডিয়ায় তার পক্ষে, বাংলাদেশে যে বাস্তবতা, এখানে কোনো ব্যবসায়ীর পক্ষেই সরকারের সঙ্গে যুদ্ধ করে ব্যবসা করা সম্ভব না। তো যে লোকটা মনে করেন আপনার ওষুধের ব্যবসা করেন, তো তার তো ওষুধের ব্যবসা করতে যে সরকারের সঙ্গে কোনো ঝগড়া হয় না, মারামারি হয় না, কিন্তু সে যখন মিডিয়া করে, তখন মিডিয়ার কারণে যে সরকার তার উপর যদি আনহ্যাপি হয়, তাহলে তার ওষুধের ব্যবসায় প্রভাব পড়ে। আমি স্কোয়ারের কথা, আমি উদাহরণ দেব, নাম ধরে বলি, অত আধ্যাত্মিক আলাপ করার দরকার নেই। তো যেমন স্কোয়ারের ওষুধের ব্যবসা আছে, স্কোয়ারের মিডিয়া আছে। স্কোয়ারের ওষুধের ব্যবসা থেকে যা ইনকাম করে, তার 100 ভাগের 1 ভাগ কিন্তু সে মাছরাঙা থেকে ইনকাম করে না, 100 ভাগের 1 ভাগ। তো এইটার কারণে সে কিন্তু ওইটাকে ক্ষতিগ্রস্ত করবে না। যেমন প্রথম আলো, ওনাদের খাওয়ার ব্যবসা আছে, KFC আছে, পিজা হাট আছে, ওষুধের ব্যবসা আছে, ওদের SKF ওষুধের ব্যবসা আছে। তো ওনারা কিন্তু এটার কারণে ওটা ক্ষতিগ্রস্ত করবে না কখনোই। এখন
তারপরেও যে লোকটা থাকে দায়িত্বে, যে সাংবাদিকটা থাকে, তাদের মধ্যে কিন্তু আবার মাত্রাগত পার্থক্য আছে। এই জন্য আমরা তুলনামূলক স্বাধীন সাংবাদিকতা দেখি, তুলনামূলক, এটা কিন্তু চূড়ান্ত না। যেমন মতিউর রহমান আছেন, উনি তুলনামূলকভাবে, ওনার সঙ্গে যে টিম আছে এরা তুলনামূলকভাবে জেনুইন সাংবাদিকতাটা করার চেষ্টা করে। সবসময় কি পারবে? পারবে না, কারণ তার ওই প্রতিষ্ঠানগুলি আবার মালিকেরও চেক ক্যারেক্টারের ঝামেলা আছে। কিছু কিছু মালিক আছে কখনোই আসে না, আর কিছু কিছু মালিক আছে তার অফিসে একবার না আসলে পরে তার মনে হয় যে আমি তো মালিকই না। কারণ এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে কিন্তু, যে কারণে ওই প্রেশারটা থাকে। যেমন আমি একটা শেষ কথা শেষ করি, মাঝখানে কোনো একটা প্রোগ্রামে এই সমকালের একে আজাদ, উনি একটা কোনো একটা সাংবাদিকতার পরিবেশে উনি স্পষ্ট বলতেছেন যে আমার এখানে আমার সাংবাদিকরা স্বাধীন রিপোর্টিং করতে পারে না আমার জন্য। রিপোর্টিং করার সঙ্গে সঙ্গে আমার কাছে প্রথম ফোনটা আসে, তো আমি তাদের থামাই। উনি কিন্তু স্বীকার করেছেন, অন্যরা স্বীকার করেন নাই, কিন্তু অন্যদেরও একই বাস্তবতা।